ছেলেটা তার ব্যালকনির সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে একটা মেয়ে চুল ছাড়ছে। আর সে চুল ছাড়তে ছাড়তে দেখলো একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কয়েকবার বিষয়টা লক্ষ্য করলো। সে দেখলো যখন ছেলেটা তার দিক থেকে চোখ সরাচ্ছে না, তখন সে খুব বিরক্ত বোধ করলো। তাই সে আর কিছু না বলে সেদিনের মতন চলে গেল। পরের দিনও ঠিক এমন হলো। ছেলেটা ঠিক সেভাবেই দাঁড়িয়েছিল, আর মেয়েটা চুল ছাড়ছিল। ছেলেটাকে এভাবে তার দিকে তাকাতে দেখে মেয়েটা বিরক্ত হয়ে মেয়েটা তখন ছেলেটার বাসায় যায়। সেই বাড়িতে গিয়ে কলিং বেলে চাপ দেয়। একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে সামনে মেয়েটা দাঁড়িয়ে। মহিলাটা মেয়েটাকে দেখে মহিলাটা বলে, কে তুমি? কাকে চাই? বলছি তার আগে আপনার বাড়ির ছেলেকে ডাকুন। কেন মা, কি হয়েছে? আর তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আরজা। আমি আর আমার মা পরশু আপনাদের পাশে ফ্ল্যাটে উঠেছি। তা এখানে কাকে খুঁজছো? আন্টি, আপনার বাড়ির একটা ছেলে রোজ আমি যেই টাইমে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়াই, ছেলেটাও সেই টাইমে বেলকনিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আরজার মুখে কথাটা শুনে মহিলাটা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে। আরজা কথাটা বলছে এমন সময় সেই ছেলেটা ছাদ থেকে নেমে আসে। আরজা ছেলেটাকে দেখে তার দিকে ইশারা করে বলে, আন্টি, ওই ছিল একটু আগে। ওই ছেলেটা? তুমি শিওর? কি বলছো তুমি? আমি শিওর। কেন আন্টি, আপনি এভাবে বলছেন কেন? কারণ ও আমার ছেলে, আর ও চোখে দেখতে পায় না। কি? ছেলেটা নিচে নামতে গিয়ে অচেনা কারো আওয়াজ পেয়ে তার মাকে বলে, আম্মু, বাসায় কেউ এসেছে? পাশের বাসায় নতুন ভাড়াটিয়া। আচ্ছা। আরজা ছেলেটার কথা শুনে মহিলাটার কাছ থেকে সরে ছেলেটার কাছে যায় এবং বলে, আই এম সরি, আমি জানতাম না আপনি অন্ধ। আমি না জেনে আপনাকে ভুল বুঝেছি। ইটস ওকে। আপনার তো জানার কথা না, কিন্তু আপনি কে? হাই, আমি আরজা। আর আপনি? আমি রিমন। চলুন বসে কথা বলি। রিমন ও আরজা এসে সোফায় বসে। মহিলা আরজাকে বলে, আর জামা, তোমার মা কি করে? আমার মা একজন টিচার। ও, তুমি কি করো? আমি এই পড়া শেষ করলাম। এবার আপনাদের নায়কের পরিচয় দিই। আমাদের গল্পের নায়ক হলো তানভীর আহসান রিমন। এখন বর্তমান বেকার, কিছুই করে না। আর মা সালিহা বেগম। বাবা নেই, মা ছেলে দুজনেই থাকে। আত্মীয় পরিজন তেমন কেউ নেই। আর আমাদের গল্পের নায়িকা আরজা ইসলাম, আর তার মা হলেন একজন টিচার। মায়ের নাম সালমা চৌধুরী। তারা 2 দিন হলো এই শহরে এসেছেন। আরজার মা মানুষজনের সাথে মিশতে ভালোবাসে না। বেশি কিছু বলবো না, গল্পের মধ্যে জানবেন। আন্টি, আমি আসি। দেরি হলে মা এবার খোঁচাখুচি শুরু করবে। আচ্ছা, আসো, পরে এসো কিন্তু। হ্যাঁ, আসবো। আসছি মিস্টার রিমন। হ্যাঁ, আবার আসবেন। আসবো। বাই। আরজা তাদেরকে বিদায় দিয়ে চলে গেল। রিমনের মা রিমনকে বলল, রিমন বাবা, তুই ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ মা, তুমি দাও, আমি আসছি। মা, মেয়েটা খুব ভালো, তাই না? হ্যাঁ, ঠিক বলছিস। মেয়েটা খুব মিষ্টি, মানুষের সাথে সহজেই মিশে যায়। হ্যাঁ, ঠিকই বলছো। কি রে, কোথায় গিয়েছিলি আমাকে কিছু না বলে? আরজা ঘরে ঢুকতে না ঢুকতে আরজার মা বলে ওঠে গম্ভীর গলায়। কারণ আরজার মা রাগী প্রকৃতির। তিনি অযথা কারো বাড়ি যাওয়া পছন্দ করে না। তাই আরজার মা খুব রেগে যায় আরজার উপর এবং কথাগুলো আরজাকে বলে। আরজা তার মাকে শান্ত করতে বলে, কোথাও যাইনি, ওই বাগানে গিয়েছিলাম একটু। কারণ আরজা জানে তার মা সত্যি জানলে খুব রাগারাগি করবে। তাই মিথ্যে বলে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে মনে মনে ভাবে, ছি আরু, উফ, তুই কি হ্যাঁ, একটা মানুষকে না জেনে না বুঝে তাকে খারাপ ভাবতে পারলি? মানুষটা তোকে নিয়ে কি ভাবছে? এর 2 দিন কেটে যায়। আরজা রিমনের বাড়ি যায়। আরজাকে দেখে রিমনের মা বলে, কেমন আছো মা?
আর এই 2 দিন আসোনি কেন? ভালো আছি আন্টি। আর মা 2 দিন বাড়িতে ছিল না, তাই আসতে পারিনি। কারণ মা লোকের বাড়ি যাওয়া পছন্দ করে না, তাই আসেনি। ও আচ্ছা, আন্টি, আপনার ছেলে কই? ও ছাদে আছে। আচ্ছা, আমি যাব ওনার কাছে। হ্যাঁ যাও, ও খুশি হবে। আরজা রিমনের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছাদে যায় রিমনের কাছে। রিমন ছাদে বসে একধানে গান গাইছিল, আর আরজা ছাদে গিয়ে চুপচাপ রিমনের গান শুনছে। রিমন গান শেষ করে পেছন ফিরে, আর্য, আপনি দাঁড়িয়েছেন কেন? আর কখন এলেন? এই তো, আপনি যখন গান গাচ্ছিলেন তখনই এসেছি। আর্য, আসুন, এখানে বসুন। আপনি কি করে জানলেন আমি এসেছি? আমি চোখে দেখি না তো কি হয়েছে, আমার অন্য ইন্দ্রিয় কাজ করে, তাই আমি বুঝতে পারি। তাই? সত্যি? আচ্ছা, আপনার চোখের এই অবস্থা কি করে হলো? আপনি প্লিজ আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না, আমি আপনাকে কিছু বলতে পারবো না। আমি আসি। এই কথাটা বলে রিমন নিচে চলে আসে। আরজা ও রিমনের পিছু পিছু নিচে নেমে আসে। তখন রিমনের মা আরজা আর রিমনের উদ্দেশ্যে বলল, কি হলো আরজা, রিমন, তোমরা নিচে চলে এলে? তোমরা গল্প না করে নিচে নেমে এলে? মা, তুমি ওনাকে এখন চলে যেতে বলো, আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন, কি হলো যে তুই এমন ভাবে ওকে চলে যেতে বলছিস? আন্টি, আমি শুধু ওনাকে... প্লিজ, আর কিছু বলতে হবে না আপনাকে। আপনি যান এখান থেকে, আমি আর সহ্য করতে পারছি না। রিমনকে এভাবে চিৎকার করতে দেখে রিমনের মা আরজাকে বলে, আরজা মা, তুমি এখন যাও। আমার ছেলেটা রেগে গেলে কি বলতে কি বলে ঠিক নাই। জি কিন্তু আন্টি... প্লিজ। আরজাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই আরজাও আর কিছু বলে না, রিমনের বাড়ি থেকে চলে যায়। এরপর আরও 2 দিন কেটে যায়। আরজা রিমনদের বাড়ি আসে না। আরজা না আসায় রিমনের ভালো লাগছিল না, কারণ অনেক দিন পর সে আবারও একজনকে বন্ধু ভেবেছিল। আর সে কি তাহলে রিমনের ওপর রাগ করে আসেনি? রিমন ব্যালকনিতে বসে কথাগুলোই ভাবছিল। এমন সময় রিমনের মা রিমনকে ডাক দেয়। রিমন বাবা, নিচে আয়, কে এসেছে দেখ। হ্যাঁ, আসছে। রিমন নিচে আসে। হ্যাঁ মা, ডাকছিলে? কে এসেছে? মা, কোথায় তুমি? আন্টি রান্নাঘরে, আর আমি... আরজা, আপনি? আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে আসছেন না আমাদের বাড়ি। না, তেমন নয়। আসলে মা বাড়িতে থাকলে আমি বাড়ি থেকে বেরোতে পারি না। ও, তাই বলুন। আমি ভাবলাম আপনি রাগ করে আসেননি। না, আমি আপনার ওই 2 চোখের কথা না শুনে যাব না। মাফ করবেন, আমি আপনাকে বলতে পারবো না। আপনি বৃথা চেষ্টা করবেন না। রিমনের মা খাবার টেবিলে ওদেরকে খেতে দিয়েছিল, কিন্তু আরজার কথাগুলো শুনে রিমন টেবিল থেকে উঠে চলে যায় কিছু না খেয়ে। আরজা বললেও রিমন শোনে না। রিমনের বুকে অনেক কষ্ট, সেটা অনুভব করলো আরজা। তখন আরজা মনে মনে ভাবল, কি কষ্ট আছে ওনার ওই 2 চোখ নিয়ে। কেন ওনাকে এই ব্যাপারে প্রশ্ন করলে এড়িয়ে জানুনি? কি হয়েছে ওনার সাথে? আরজার ভাবনার মাঝেই রিমনের মা চলে আসে এবং আরজাকে বলে, কি হলো আরজা, রিমন কই গেল? না, কিছু না আন্টি। আপনার ছেলের সাথে কি হয়েছে যে ওনাকে ওনার চোখের ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি রেগে যান এবং কষ্টও পান? তুমি এই বিষয় নিয়ে রিমনকে কিছু বলো না। কেন আন্টি, কি হয়েছে? আপনি জানেন, বলুন না। সে অনেক দুঃখের কথা, রিমন যদি শুনে আবারও কষ্ট পাবে। রিমন কাউকে বলতে চায় না এই কথা। আন্টি, আপনি বলুন প্লিজ। ঠিক আছে, তবে শোনো। আজ থেকে কয়েক বছর আগে তখন রিমন কলেজে পড়ে। সেখানে একটা মেয়ের সাথে রিমনের পরিচয় হয়। রিমন কলেজের সব থেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং সবার নয়নের মণি। মেয়েরা তো রিমন বলতেই পাগল। সেদিন কলেজের নবীনবরণের উৎসব ছিল। রিমন সেই উৎসবের পরিচালক। রিমন কোনো মেয়েদের দিকে তেমন নজর দেয় না, কিন্তু সেদিন রিমন সেই নবীনবরণের উৎসবে একটা মেয়েকে দেখে। মেয়েটাকে দেখে রিমনের ভালো লাগে। তখন রিমন খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটা তার কলেজেরই প্রফেসরের মেয়ে, নবীনবরণে এসেছে তার বাবার জন্য। তারপর আরও কয়েকবার আসে মেয়েটা। রিমন একবার সাহস করে মেয়েটার কাছে যায় এবং বলে, 5 বছর আগের ঘটনা। হাই, হ্যালো। আমি রিমন, 3rd ইয়ার স্টুডেন্ট।
আপনাকে কয়েকবার কলেজে দেখেছে। আপনি কি কলেজে ভর্তি হবেন? না, আমি আপনাদের প্রফেসরের মেয়ে। এখানে আমি আমার আপুর কাছে এসেছি। আর আমি মাহি ইসলাম। আপনি মাহি বলতে পারেন। ও, নাইস নেম। আচ্ছা মাহি, আপনি কি করেন? আমিও স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। ও, আই সি। কোন কলেজ? সেটা না হয় পরে জানবেন। এর জন্য গল্প করাই যায়। হ্যাঁ, নিশ্চয়ই। বলুন, কি শুনতে চান? তার আগে এক কাপ কফি হয়ে যাক। তাহলে চলুন ক্যান্টিনে। বলে রিমন আর মাহি দুজনে কফি খেতে খেতে গল্প করতে লাগলো। ওরা এভাবে একে অপরের কাছে আসতে লাগলো। একদিন রিমন মাহিকে প্রপোজ করে। মাহি, আই লাভ ইউ। তুমি সত্যি বলছো রিমন? হ্যাঁ, কেন? তোমার বিশ্বাস হয় না? হয়তো। আই লাভ ইউ টু রিমন। মাহি রিমনকে অ্যাকসেপ্ট করে নেয়। দুজনের সম্পর্ক মিষ্টি মধুর হয়ে উঠল। রিমন ও মাহি দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা মেনে নেয়নি প্রফেসর, মানে মাহির বাবা। একদিন মাহির বাবা মাহি ও রিমনের কথা জানতে পারে। মাহির বাবা মাহিকে ডেকে জিজ্ঞেস করে, মাহি, হ্যাঁ আব্বু। রিমনের সঙ্গে তো সম্পর্ক কি? মাহি তার আব্বুর মুখে রিমনের কথা শুনে ভয় পেয়ে যায়। তাই ইগনোর করার জন্য তার বাবাকে বলে, এসব তুমি কি বলছো আপু? রিমনকে? তুই রিমনকে জানিস না? ঠিক আছে, তোকে জানতে হবে না। আমার মেয়ের পেছনে যখন ও পড়েছে তখন শাস্তি তো ওকে পেতেই হবে। মাহি তার আব্বুর কথা শুনে অবাক হয়ে বলে, আব্বু, এসব তুমি কি বলছো? তুমি রিমনকে কিছু করবে না। আমি রিমনকে ভালোবাসি। তুই ওকে ভুলে যা। ওই গরিব খ্যাত ছেলেকে আমি কখনোই মেনে নেব না। তাই যখন মাহির বাবা জানলো যে মাহি রিমনকে ভালোবাসে, তখন প্রফেসর ঠিক করে রিমনকে সরিয়ে দেবে মাহির জীবন থেকে। তাই তিনি কয়েকটা গুন্ডা ভাড়া করলো। মাহি তার বাবার ষড়যন্ত্র জানতে পারে, তাই সে ছুটে চলে যায় রিমনের কাছে। মাহিকে এভাবে দেখে রিমন ভয় পেয়ে যায়। রিমন ভয়ে ভয়ে বলে, তুমি এখানে? রিমন, মহা বিপদ। এসব কি বলছো তুমি? আর তুমি কি করে জানলে আমি এখানে? সেসব তুমি পরে জানবে। এখন তুমি এখান থেকে যাও, না হলে আব্বু তোমাকে মেরে ফেলবে। কি যাতা বলছো? তোমার আব্বু এখানে কোত্থেকে এলো? এখানে তো আমার বন্ধু। ওটা তোমার বন্ধু নয়। তোমার বন্ধুর গলার নরম করে আব্বুর লোক তোমাকে কল করে এখানে দেখেছে। যখন মাহি রিমনকে বোঝায়, সেই সময় সেখানে কয়েকজন গুন্ডা আসে এবং রিমনকে অ্যাটাক করে। মাহি রিমনকে বাঁচাতে চায়। রিমন যখন মারামারি করতে গিয়ে খায়ে পড়ে যেতে গেলে মাহি রিমনকে ঠেলা দেয়। রিমনকে বাঁচাতে গিয়ে মাহি পাহাড় থেকে পড়ে মারা যায়। মাহি রিমনকে যখন ঠেলে সরিয়ে দিতে চেয়েছিল, তখনই পাহাড়ের ধাক্কা লাগে রিমনের চোখে, আঘাত পায়। তারপর ডক্টর দেখানো হয়। রিমন তো সেই অ্যাক্সিডেন্টে বেঁচে যায়, কিন্তু সেই থেকেই রিমন আর চোখে দেখতে পায়নি। আন্টি, রিমন সাহেব কি আর একদম চোখে দেখতে পাবে না? না, তেমন নয়, ও চোখে দেখতে পাবে। তবে উনি চিকিৎসা করাচ্ছেন না কেন? উনি তো ওনার চিকিৎসা করাতে পারে। আমি করাতে চেয়েছিলাম, কিন্তু ও করাতে চায় না। কেন? ওকে কয়েকবার বলেছিলাম। ও কি বলেছিল জানো? কি বলেছিল? তবে শোনো। অতীত। বাবা রিমন, অনেক তো হলো এবার, তো চোখটা অপারেশন কর। আর কত নিজেকে কষ্ট দিবি? আমি কেন চোখের অপারেশন করবো মা? কার জন্য করব? যাকে ভালোবাসতাম সে তো চলে গেল আমাকে ছেড়ে। তবে কেন? আমার এই চোখ আর কখনো এই পৃথিবীর আলো দেখবে না। আমি আমার এই চোখ দিয়ে আর কোনো মেয়েকে দেখতে চাই না। তাই তুমি আর কখনো আমাকে অপারেশনের কথা বলবে না। তাই বললে কি করে হয় বাবা? এত বড় দুনিয়ায় তুই থাকবি কেমন করে? আমি পারবো মা, আমি এভাবেই কাটিয়ে দেব। কিন্তু তা হয় না। একটিবার ভাব ভালো করে। আমি পারবো না। আমি আর এই পৃথিবীতে আলো দেখতে চাই না। এই চোখে অন্য কোনো মেয়ের ছবি দেখবো না। আমার চোখে শুধু মাহির ছবি থাকবে। বর্তমান সময়। এই কথা শুনে আপনি ওনাকে আর কিছু বলেননি? আর কি বলবো মা, ওকে বললেও মন খারাপ করে নেয়, তাই আমি আর কিছু বলিনি। কিন্তু আমি বলবো ওনাকে। মানে তুমি কি বলবে? তুমি প্লিজ ওকে কিছু বলো না, তাহলে ও আবার রেগে যাবে। আপনি ভাববেন না, দেখুন আমি কি করি। এই কথা বলে আরজা রিমনের কাছে ছাদে যায়। আরজা দেখে রিমন একটা ফটো নিয়ে বসে আছে আর খুব কাঁদছে। তখন আরজা রিমনের কাছে গিয়ে বলে, আপনি এতটা স্বার্থপর?
কি কি বলছেন আপনি? আমি স্বার্থপর মানে কি? আপনি সত্যি জানেন না নাকি না জানার ভান করছেন? আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি আপনার মায়ের কাছে সব শুনলাম, আপনার ভালোবাসার কথা। কি? মা আমাকে সব বলে দিয়েছে? হ্যাঁ বলেছে। আপনি এত স্বার্থপর কেন? আপনি কি বলতে চাইছেন? আপনি যাকে মাত্র কয়েক বছর ভালোবাসলেন তার জন্য আপনি অপারেশন না করে দুনিয়াটাকে অন্ধকার করে দিয়েছেন। আর যে মা আপনাকে জন্ম দিল তার কথা আপনি ভাবলেন না? আপনি এটা ভাবলেন না যে সেই মানুষটা আপনার জন্য কতটা কষ্ট পাচ্ছে? আপনাকে এভাবে দেখে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আপনি কি মানুষ? একটা অচেনা মেয়ের জন্য নিজেকে অন্ধকারে রেখেছেন। আর যে মা পৃথিবীতে নিয়ে এলো তার কথা ভাবলেন না? আরজার মুখে এই কথাগুলো শুনে রিমন কান্নায় ভেঙে পড়ে এবং ভাবতে থাকে। ঠিক তো, উনি যে কথাগুলো বলল তার একটা কথা তো মিথ্যা নয়। আমি যাকে কয়েকদিন ভালোবাসতাম তার জন্য এত বছর নিজেকে অন্ধকারে রেখেছে। আর যে মা আমাকে জন্ম দিল তাকে দেখার ইচ্ছে হলো না, নিজেকে আজ ধিক্কার দিতে ইচ্ছে করছে। ছি। আরজা কথাগুলো বলে চলে গেল। পরের দিন রিমন তার মার কাছে আসে আর বলে, মা, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বল, কি বলবি? মা, আমি চোখের অপারেশন করব। তুই সত্যি বলছিস রিমন? হ্যাঁ মা, আমি সত্যিই করব। তুমি আমাকে নিয়ে চলো, আমি ডক্টরের কাছে যাব। তুই হঠাৎ এ কথা বলছিস? মা, আর যে আমার চোখ খুলেছে, ওর বলা কথাগুলো আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। আর তাই আমি অপারেশন করাতে চাই। আর চোখ ভালো হলে আমি দুটো মানুষকে দেখতে চাই মা। দুটো মানুষ? কে কে? কেন মা, এক তুমি আর দুই আরজা। ওর জন্য তো আমি রাজি হলাম। তো তোমাদের দুজনকে দেখতে চাই। পরের দিন রিমন তার মাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তারের সাথে কথা বলে সব ঠিক করে রিমন ও তার মা। এক সপ্তাহ পর অপারেশন। রিমন খুব খুশি, সে আবার তার মাকে দেখবে। আর যার জন্য সে আবার নতুন করে বাঁচতে শিখেছে তাকে দেখবে। এই এক সপ্তাহ রিমন অপেক্ষা করে আছে। এই কদিন আরজা আসেনি রিমনদের বাড়ি। রিমনের চোখের অপারেশন হলো। রিমন আবার দেখতে পেলেও তার মাকে। সে প্রথম তার মাকে দেখে, আর কাউকে সে দেখতে পায় না। তখন সে তার মাকে বলে, মা, আরজা কোথায়? আরজা আসেনি? আমি যে তোমাকে বললাম আরজাকে ডাকতে, তুমি ডাকোনি ওকে? আমি গিয়েছিলাম আরজাদের বাড়ি, কিন্তু ওদের বাড়িতে কেউ নেই। বাড়ির বাড়িওয়ালার কাছে জানতে পারি ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো মা, ওরা কোথায় গেছে? জানি না বাবা। আমি যার জন্য আমার পৃথিবীর আলো দেখতে চাইলাম সে আজ আমাকে ছেড়ে চলে গেল। এইভাবেই 2 মাস কেটে যায়। রিমন শহরে আসে। সেখানে একটা চাকরির অফার পায়, তাই সে চাকরি করার জন্যই আসে। অফিস জয়েন করার পর তার মাকে এসে নিয়ে যায়। সেই অফিসে একজন মেয়ের সাথে রিমনের পরিচয় হয়। মেয়েটির ভয়েস রিমনের চেনা চেনা লাগে, কিন্তু মেয়েটাকে সে আগে দেখেছে বলে মনে পড়ছিল না। কিন্তু মেয়েটা রিমনকে খুব ভালো করেই চেনে, কারণ মেয়েটা আর কেউ নয়, আরজা। কিন্তু আরজা রিমনকে ধরা দিতে চায় না। কেন ধরা দিতে চায় না সেটা পরে বলছি। হাই, আমি রিমন। আপনি কি করেন এই অফিসে? হাই, আমি মিম। আমি এখানকার এমপ্লয়ি। আমি আজই জয়েন করেছি। ও আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও ভালো লাগলো। এভাবে আবারও নতুনভাবে বন্ধুত্ব শুরু হলো। রিমন জানতেই পারল না, আর আরজা চেয়েও বলতে পারছে না। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন অফিস ছুটি। রিমন তার রুমে বসে আছে। এমন সময় তার মা আসে। রিমন, তুই কি ব্যস্ত আছিস বাবা? না মা, কেন, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম, আরজার কোনো খবর পেলি? না মা, তাছাড়া আমার কাছে ওর ফটোও তো নেই, তাই কিভাবে খুঁজবো বুঝতে পারছি না। সেটাই তো, আমিও যদি ওর একটা ফটো নিয়ে রাখতাম। কে জানতো এইভাবে হারিয়ে যাবে। তবে তুমি চিন্তা করো না, আমি ঠিক ওকে খুঁজে বার করব। আমিও তো সেই আশাতেই আছি। পরের দিন আরজা অফিসে আসতেই লেট করে। রিমন এসে আরজাকে খোঁজে, কিন্তু পায় না। প্রায় 10 মিনিট লেট করে আরজা অফিসে আসে, কিন্তু রিমনকে ধরা দেয় না। রিমনের থেকে দূরে দূরে থাকে। এইভাবে কয়েকটা দিন পার হয়। একদিন আরজা অফিস থেকে ফিরছিল। হঠাৎ সে একজনকে রাস্তায় পড়ে যেতে দেখে। তখন আরজা ছুটে যায়
গিয়ে দেখে রিমনের মা। তখন সে তাকে ধরে বলে, আন্টি, কি হলো আপনার? আরজা তুমি? হ্যাঁ, আমি। এখন আপনি চুপ করুন। আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমি সামনে থাকি, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। আপনি এখানে থাকবেন? এখানে কবে এলেন? এই পাশের গলিতে। আমি আর আমার ছেলে এই কয়েক মাস আগে এসেছি। তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? আমার মা ছেলে কত খুঁজলাম তোমায়। সে অনেক কথা আন্টি। হোক, তুমি আমাকে সবটা বলো, না হলে কিন্তু তোমাকে যেতে দেব না। আন্টি, পরে একদিন এসে বলবো। না, তুমি আবার বাহানা দিয়ে পালিয়ে যেতে চাইছো, কিন্তু আমি তো তোমায় যেতে দেব না। আজ তুমি সব বলবে। আচ্ছা, ঠিক আছে। আরজা রিমনের মাকে নিয়ে তাদের বাড়ি যায়। তারপর রিমনের মাকে সব বলে। আন্টি, আমরা চলে গিয়েছিলাম শুধুমাত্র আপনার ছেলের কথা ভেবে। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, সেই দিন আমি খুব এক্সাইটেড ছিলাম, এটা ভেবে যে রিমন আবার চোখে দেখবে, ও আমাকে দেখতে পাবে। কিন্তু সেই মুহূর্তে মায়ের কথায় আমার স্বপ্ন সব ভেঙে খান খান হয়ে যায়। কি বলছো? তোমার মা কি এমন বললো যে তোমার জীবনটাই বদলে গেল? শুনুন তবে। অতীত রিমনের অপারেশনের কথা শুনে আরজা এক্সাইটেড হয়ে রেডি হচ্ছে। এমন সময় আরজার মা এসে বলে, কোথায় যাচ্ছিস তুই? মা, আজ রিমনের চোখের অপারেশন আছে। তাতে কি, তুই ওখানে যাবি না? মা, ও আমার অপেক্ষায় থাকবে। তুই জানিস ওকে আর কেন ও অন্ধ হয়েছে? মানে কিসব বলছো তুমি? ও সেই ছেলে যাকে বাঁচাতে গিয়ে তোর আপু মারা গেছে আর ও অন্ধ হয়েছে। কি? আপু যাকে ভালোবাসতো সে রিমন সাহেব? হ্যাঁ, ও রিমন ছিল, কিন্তু রিমন ও তোর আপুর সম্পর্ক তোর বাবা মেনে নেননি, আর তাই রিমনকে তোর বাবা গুন্ডা লাগিয়ে মারে, আর তার কারণে তোর আপু আমাকে ছেড়ে চলে যায়। আর তাই আজ আমি তোর বাবাকে ছেড়ে তোকে নিয়ে এখানে চলে এসেছি, আর তোকে সব সময় নজরবন্দি করি, কারণ তোকে আমি তোর আপুর মতো হারাতে চাই না। তাই আমরা আজই এখান থেকে চলে যাব। কিন্তু মা। তুই কি চাইছিস আবারও তোর জন্য ছেলেটার জীবন শেষ হয়ে যাক? না আম্মু। তাহলে চল এখান থেকে, ছেলেটার জীবন আর নষ্ট করিস না, ও আমাদের জন্য অনেক কষ্ট পেয়েছে। বর্তমান সময় সেই দিন আম্মুর মুখে সব শুনে আমার সাহস হয়নি আবারও রিমনকে আঘাত দিতে। তাই রিমনের কথা ভেবে নিজেকে ওনার থেকে সরিয়ে নিয়েছি, কারণ আমিও রিমনকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম। কিন্তু যখন জানলাম যে রিমন আমার আপুকে ভালোবাসতো, তখন আমি আর ওর জীবনে নতুন কোনো বিপদ ডাকতে চাইনি। তাই আমি ওর জীবন থেকে চলে গিয়েছিলাম। এতে তোমার দোষ কোথায়? তুমি তো আর জানতে না, আর আমিও জানতাম না তুমি মাহির বোন। মাহি তোমার কথা অনেকবার আমাকে বলেছে, কিন্তু তোমাকে চিনতাম না। কিন্তু তোমার সাথে যখন অফিসে দেখা হলো, তখন তুমি বলনি কেন তুমি আরজা? দরজায় দাঁড়িয়ে রিমন কথাটা বলে ওঠে। রিমনকে দেখে আরজা অবাক হয় আর নিজেকে সামলে নিয়ে বলে, আমি আর তোমাকে আমার সাথে জড়াতে চাইনি, তাই তোমাকে পরিচয় দেইনি। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই। কিন্তু ও যখন চাইছে যাও মা। ওদের কথার মাঝে রিমনের মা কথাটা বলে ওঠে। তখন আরজা বলে, কিন্তু আন্টি। যাও, তোমাদের একবার আলাদা কথা বলা দরকার। রিমন, ওকে নিয়ে যা। রিমন তার মায়ের কথা শুনে আরজাকে বাইরে নিয়ে যায়। রিমন আর আরজা বাইরে গিয়ে কথা বলে। বলো, কি বলবে? আরজা, মাহির পর আবারও কি আমার জীবনে আসবে আমি ভাবিনি। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর সেটা আমি বুঝেছি। তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। আরজা, আই লাভ ইউ। কি বলছো রিমন? তুমি জানো এর পরিণাম কি হবে? দেখো আরজা, মাহির সময় আমি বুঝতে পারিনি, তাই মাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তোমার বেলায় সেটা হতে দেব না। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। কিন্তু পাপা যদি না মানে? তুমি তো এখন তোমার মায়ের সাথে থাকো। তুমি যদি বলো, আমি তোমার মাকে মারানোর চেষ্টা করব। তুমি এতটা ভালোবাসো আমায়? খুব ভালোবাসি। এখন তুমি বলো, তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা আছে? আছে রিমন, আমি তোমাকে খুব ভালোবাসি রিমন। আই লাভ ইউ রিমন। আই লাভ ইউ টু আরজা।
তুমি চলে গিয়েছিলে, একবার আমার কথা ভাবলে না? কিন্তু সেই তোমার জন্যই ফেরা। ফিরতে তো তোমায় হতো। তুমি যেখানে যাও না কেন, আমি তোমাকে ঠিকই খুঁজে নেব। তাই হুম, তুমি শুধু আমার, এবার তোমাকে আর হারাতে দেব না। ওদের কথার মাঝেই রিমনের মা ডাকতে রিমন কোথায় গেলি বাবা? আসছি মা, এবার চলো, মা ডাকছে। চলো। পরের দিন রিমন জলদি অফিসে যায়। গিয়ে দেখে তখনও আরজা অফিসে আসেনি। রিমন অনেকক্ষণ অপেক্ষা করে নিজের ড্রেসকে যায়, গিয়ে কাজ করছে। এমন সময় আরজা এলো। রিমন তাকে দেখে খুব খুশি। তারপর অফিস শেষ করে রিমন আরজাকে তার বাড়ি ছেড়ে দিয়ে নিজের বাড়ি ফেরে। রাতের ডিনার সেরে আরজাকে ফোন দেয়। কয়েকবার রিং হলো, কিন্তু আরজা ফোন ধরে না। তখন রিমনের চিন্তা হতে লাগলো। তাই সে কোনো কিছু না ভেবে আরজার বাড়ি যায়। ওইদিকে ডিনার টেবিলে আরজা তার মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল। রুমে এসে দেখে রিমনের 5-7 মিসড কল। আরজা রিমনকে কল ব্যাক করে। দেখে রিমনের ফোনের রিং আরজার ব্যালকনিতে বাজছে। আরজা দৌড়ে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে রিমন দাঁড়িয়ে আছে। তখন আরজা আস্তে করে রিমনকে বলে ওঠে, রিমন, তুমি এখানে কি করছো? কি করব, তুমি ফোন ধরেছিলে না কেন? সরি, আসলে মা ডিনার টেবিলে বসে কথা বলছিল, তাই তোমার ফোন ধরতে পারিনি। এখন যাও, মা দেখলে প্রবলেম হয়ে যাবে। কি বলছো তুমি? এত কষ্ট করে এলাম, খালি হাতে কি করে চাই? আগে তোমার কাছ থেকে একটা জিনিস নেই, তারপর না যাওয়ার কথা। কি কি চাই তোমার? একটা কিস দিতে হবে, নাহলে এখানেই থাকবো, আর আন্টিকেও বলে দেবো। আরজা রিমনের কথা শুনে রেগে বলে, কি যাতা বলছো? যাও এখান থেকে। হুম, বললাম না যাবো না। আগে কিস দিবে, তারপর যাব, না হলে আমি আন্টিকে ডাক দিব। বলেই রিমন আরজার মাকে ডাকতে যাবে। তখনই আরজা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। এই বলে আরজা রিমনের গালে আলতো করে একটা কিস দেয়। তখন রিমন বলে, এ কি কিস হলো? আমাকে কি বাচ্চা পেয়েছ? আমার ভালো করে চাই। বলে রিমন আরজার কাছে যায়। আর রিমন আরজার ঠোঁটে রিমনের ঠোঁট বসিয়ে দেয়। তখন আরজা রিমনের ঠোঁটের আলতো পরশে হারিয়ে যায় আর আবেগে ভাসে। আরজাও রিমনকে সঁপে দেয়। প্রায় 1 মিনিট পর আরজার মায়ের ডাকে হুঁশ ফেরে আরজার। তখন আরজা রিমনকে সরিয়ে দিয়ে বলে, হয়েছে, যাও এখন, মা ডাকছে। ওকে, এখন যাচ্ছি, তবে আমি আমার পাওনাটা মিটিয়ে নেব। মানে, এই তো কিস করলে, আবার কিসের পাওনা? ঠিক করে আর করলাম কই, আমি পুরোটা চাই। আচ্ছা, এখন যাও, পরে ভাবা যাবে। ওকে। রিমন ফিরে গেল। আরজার মা এসে বলে, কি রে মা, এখনো ঘুমাসনি? লাইট এখনো জ্বালানো কেন? যাচ্ছি মা, তুমি যাও। এই বলেই আরজা লাইট অফ করে বেডে শুয়ে পড়ল আর রিমনের কথা ভাবছে। অন্যদিকে রিমন বাড়ি ফিরতে তার মায়ের সামনে পড়ে। তখন তার মা বলে, কোথায় গিয়েছিলি এত রাতে? একটু বাইরে গিয়েছিলাম। সত্যি তো নাকি অন্য কিছু? অন্য আবার কি হবে, এই সামনে ছিলাম। ওকে, এখান থেকে যা। রিমন তার মায়ের সাথে কথা বলে নিজের রুমে গেল। তারপর একটা লম্বা ঘুম দেয়। পরের দিন অফিস যেতেই বস ডাকে রিমনও আরও কয়েকজনকে। তারা যেতেই বস বলে, ও রিমন, তোমাদের কয়েকদিনের জন্য দিল্লি যেতে হবে। কেন বস, হঠাৎ দিল্লি কেন? দিল্লিতে আমার অফিসের নতুন একটা ব্রাঞ্চ খুলবো, তাই তোমাদেরকে যেতে হবে। স্যার আর কেউ যাবে না? অফিসের অনেকে যাবে। কথাটা বলে রিমন আরজার কাছে এসে বলে, আচ্ছা। তুমি এখানে কিছু বলবে? ভাবছি বিয়ের আগে হানিমুনটা সেরেই ফেলি। মানে, কি বলছো? বস, দিল্লি যেতে চাই, তাই ভাবছিলাম। অনেক হয়েছে তোমার হানিমুন, চলো বাড়ি যাই। বাড়ি ফিরে আরজা তার মাকে অফিসের কথা বলে। রিমন তার মাকে বলে তার কয়েকদিন পর দুজনে দিল্লি যায়। সেখানে কাজ ছেড়ে বাড়ি ফেরে। রিমন তার মাকে বলে, মা, এবার তুমি আর্যার মায়ের কাছে যাও। কিন্তু আরজার মা কি মানবে এই সম্পর্ক? মা, আমি আর্যাকে খুব ভালোবাসি, তাই তুমি যেভাবে হোক ওনাকে রাজি করাও। ওকে, আমি দেখছি। এর কয়েকদিন পর সালিহা আরজার বাড়ি গিয়ে আরজা ও রিমনের বিয়ের কথা বলে। আপনি?
আমি রিমনের মা। ও আচ্ছা, ভিতরে আসুন। সালিহা আরজার মায়ের কথা শুনে ভেতরে যায়। গিয়ে ডাইনিং রুমের সোফায় গিয়ে বসে। দুজনে চুপচাপ, কেউ কিছুই বলছে না। নীরবতা ভেঙে রিমনের মা বলে ওঠে, দেখুন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন এখানে এসেছি। জি বুঝেছি, বাট আপনি যা বলতে এসেছেন সেটা কখনোই সম্ভব নয়, তাই এসব নিয়ে কিছু না বললেই ভালো হয় আপা। কেন এমন বলছেন আপা? একবার মেয়েটার কথা ভাবুন। আমি ওর কথা ভাবি বলেই বলছি। এদিকে আরজা রুমে বসে ফোনে গান চালিয়ে দিয়ে গানটা গুনগুন করতে লাগে। গান গাইতে গাইতে হঠাৎই ফোনটা বেজে ওঠে আরজার। আরজা চোখ খুলে ফোনের দিকে তাকিয়ে দেখে রিমন কল করেছে। রিমনের কল দেখে আরজা ফোনটা রিসিভ করে। রিমন বলে ওঠে, ওই তুমি কই? হ্যাঁ, কেন, কি হয়েছে? আম্মু তোমাদের বাসায়। কি, তোমার আম্মু আমাদের বাসায়? কেন, উনি এখানে? আম্মু তোমার আর আমার বিয়ের কথা তোমার আম্মুকে বলতে গেছে। রিমন, আম্মু কখনোই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। মেনে নেবে না কেন? আমরা দুজন মিলে মারাবো ওনাকে। তুমি পারবে না জান আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে ওনাকে মারাতে? পারবো জান। তাহলে একটু ওয়েট করো, আমি আসছি। বলে রিমন কল কেটে তার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আরজা ফোন রেখে দরজার সামনে এসে তার আম্মু ও রিমনের মায়ের কথা শোনে। রিমনের মা আরজার আম্মুকে বলে, দেখুন আপা, আমার ছেলেটা আরজা মামুনিকে খুব ভালোবাসে। ওদের এভাবে আলাদা করবেন না, তাহলে ওরা যে বাঁচবে না। আমি ওদের ভালোর জন্য বলছি। আপনি তো নিশ্চয়ই জানেন আমার বড় মেয়েকে ভালোবেসে কি অবস্থা হয়েছিল আপনার ছেলের। তারপরেও কি করে আপনার বুক কাঁপছে না? সন্তান হারানোর ভয় নাই? সালমার কথা শুনে সালেহার কাটকার জবাব, না, নেই। আমার ছেলেটা তার ভালোবাসার মানুষকে না পেলেই সে এমনিতেই মারা যাবে, তাহলে ভালোবেসেই মরুক। আপনি নিজের ছেলের জীবন নিয়ে কেন খেলছেন? আমি আমার ছেলেকে ভালো রাখতে চাই। আমার বড় মেয়েকে ভালোবেসে অলরেডি একবার মরতে মরতে ফিরে এসেছে। আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে। আমরা যদি সৎ হয়ে থাকি আর আমার ছেলের ভালোবাসা যদি সত্যিকারের হয়, তবে আপনি বুঝবেন। এমন সময় সালমা ও সালিহা একটা আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকায়। পেছন ফিরে দেখে রিমন। তাকে দেখে অবাক হয়ে সালিহা বলে, তুই এখানে? রিমন তার আম্মুর কথা শুনে ভেতরে ঢুকতে ঢুকতেই বলে, হ্যাঁ আম্মু, আমি জানি তুমি সামনে নেবে সব, তারপরও কেন জানি আমার আসতে ইচ্ছে হলো। আচ্ছা, ভিতরে আয়, বস। সালমা সালিহা ও রিমনের কথা শুনে বলে। ছেলেটা সালিহা সালমার কথা শেষ হতে না দিয়ে বলে, এই আমার ছেলে রিমন। রিমন আরজার মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, বসো তোমার মায়ের কাছে। থ্যাংক ইউ আন্টি। রিমন গিয়ে তার আম্মুর পাশে বসে। রিমনকে দেখে আরজা দূর থেকে দেখছে। রিমন সালমাকে বলে, আন্টি, আমি জানি না আম্মু আপনাকে কে বলেছেন, আর আপনি রাজি হয়েছেন কিনা সেটাও জানি না, তবে শুধু এটাই বলবো, আমি আরজাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। দেখো বাবা, আমি তোমার কথা বুঝছি, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি সব বুঝছি আন্টি, আপনি আবারও ভয় পাচ্ছেন। আপনি এবারে ভয় পাবেন না, আগের বার আমি জানতাম না, তাই মাহির সাবধান। তা বলছি ওঠার আগে কোথা থেকে কি হয়ে গেল, কিন্তু এবারে এমন কিছু হবে না। আমি এবারে আর যাও আমার কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো। এমন সময় আরজা এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, রিমন ঠিক বলেছে। আগেরবার ও বুঝতে পারেনি, তাই আপুকে সেভ করতে পারেনি, কিন্তু এবার তেমন কিছু হবে না। আমি ওর পাশে থাকবো। কিন্তু কোনো কিন্তু নয় আম্মু, প্লিজ মত দিয়ে দাও। আমি রিমনকে খুব ভালোবাসি আম্মু, প্লিজ। আম্মু না বলো না। আরজার মা প্রথমে রাজি না হলেও পরে আরজার ও রিমনের করুণ মুখ দেখে অনেক কষ্টে রাজি হয়। তখন রিমন আরজাকে বলে, দেখলে তো, বলেছিলাম না আমি তোমার মাকে ঠিক রাজি করাবো। তুমি একা করেছো নাকি? আমিও তো মাকে রাজি করালাম। তোরা আবার কি শুরু করলি? আমি কিচ্ছুই করিনি, সব তোমার ছেলের দোষ। ও, এখন আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই ঠিক।
না, তুমি যা বলবে। এই চুপ করে যা এখন এখান থেকে। তোদের ঝগড়া তোরা মেটা, আমি ওনাদের সঙ্গে কিছু কথা বলবো। ওকে আম্মু, আর যে চলো যাই। কোথায় যাবে? তোমাদের ছাদে যাই। ওকে চলো। রিমন ও আরজা চলে যায়। সালিহা সালমাকে বলে, আপা একটা কথা বলি। হ্যাঁ বলুন না আপা। আপনি আপনার মেয়েকে নিয়ে চিন্তা করবেন, আরও আমার মেয়ে হয়ে থাকবে, ওকে কোনো আঘাত বা কষ্ট পেতে দেব না। আমি জানি আপা আমার মেয়ে আপনাদের কাছে ভালো থাকবে, কিন্তু আমার ভয় যে অন্য জায়গায়। বুঝতে পারছি, তবে চিন্তা করবেন না, মাহির মতো আরজাকে হারাতে দিব না। আমরা দুই মা ও আমাদের ছেলে মিলে আগলে রাখবো। থ্যাংক ইউ আপা। এদিকে দুজনে ছাদে যেতে রিমন আরজাকে পেছন থেকে জাপটে ধরে। আচানক এমন কিছু হয়, আরজা চমকে ওঠে। রিমনের থেকে দূরে সরে গিয়ে বলে, এই কি করছো তুমি? তুমি কি পাগল হলে নাকি? কোথায় কি করছো? হুঁশ আছে? আরজার কথা শুনে রিমন আবারও আরজাকে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, জান, এত সহজে তোমাকে ছাড়ছি না। তুমি এখন আমার হবে আর কয়েকদিন পর, তাই তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। মানছি, কিন্তু এখনো আমাদের বিয়ে হয়নি রিমন। জান প্লিজ, আজ বাধা দিও না। কথাটা বলে রিমন আরজার গলায় মুখ বুজে ঘ্রাণ নিতে থাকে। আরজা রিমনের পরশ পেয়ে কেঁপে কেঁপে ওঠে। ওদিকে রিমন গলায়, ঘাড়ে, কানের লতিতে কিস করতে থাকে। এবার আরজাও নিজেকে আটকাতে পারে না, সেও রিমনের ভালোবাসায় সাড়া দেয়। দুজনে লিপ কিস করতে লাগে। এভাবেই প্রায় আধা ঘন্টা কাটে। হঠাৎ আরজা ধ্যান ফিরে পায় তার আম্মুর ডাকে। আরজা রিমনের থেকে দূরে এসে বলে, রিমন, আম্মু রাখছি, নিচে চলো। আরজার কথা শুনে রিমনও আর কিছু বলে না, নিচে চলে আসে। আরজার মা রিমন ও আরজাকে বলে, আরজা, রিমন বাবা, আমি আর তোমার মা তোমাদের বিয়ের দিন ঠিক করেছি। সালমার কথা শুনে আরজা খুশি হয়ে বলে, আম্মু, তুমি সত্যি বলছো? আরজার কথা শুনে তার মা মজা করে রিমনের মাকে বলে, দেখছেন আপা আপনার বৌমা কেমন বিয়ে পাগল হয়ে গেছে। ঠিক বলেছেন। আরজা তার মা ও হবু শাশুমার কথা শুনে লজ্জা পেয়ে পালিয়ে যায়। তার যাওয়ার পানে তাকিয়ে জোরে হেসে দেয় আরজার মা ও শাশুমা। রিমনও তার মা চলে আসে। আরজা নিজের রুমে বসে আছে, কি যেন ভাবছে। তখনই তার আম্মু গিয়ে মাথায় হাত বুলিয়ে নিজের কাছে টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে বলে, আরজা মা, কি হয়েছে তোর? এইভাবে বসে আছিস কেন? কখন থেকে খেতে ডাকলাম গেলি না? আম্মু, আপু যদি আবারও আমাকে ও রিমনকে আলাদা করতে চায়? সালমা এবার মেয়ের কথা শুনে নিজের মধ্যে লুকিয়ে নিয়ে আস্তে আস্তে বলে, তুই চিন্তা করিস না মা, এবারে আমরা চারজন মিলে তোর বাবার বিরুদ্ধে লড়াই করব। আমি তোর বাবার জেদের জন্য তোকে হারাতে পারবো না। আরজা তার আম্মুর কথায় অবাক হয়ে তার আম্মুকে প্রশ্ন করে, আম্মু, চারজন? আরে বোকা, চারজন হলাম তুই, আমি, রিমন ও তার মা। আচ্ছা তাই বলো। সালমা মেয়ের মুখ তুলে নিজের সামনে নিয়ে এসে বলে, এবার চিন্তা বাদ দিয়ে খেতে চল, অনেক রাত হলো, খেয়ে ঘুমাবি। ওকে আম্মু, চলো। সালমা ও আরজা খেয়ে ঘুমোতে যায়। রিমনও ডিনার শেষ করে রুমে গিয়ে কল দেয়। আরজা কল রিসিভ করতেই রিমন বলে, কি করছে আমার সুইট হার্ট? এই তো খেয়ে এলাম। তুমি কি করো জান? আমিও এই খেলাম। শোনা শোনা, আজ আমি খুব খুশি। আরজা রিমনের এই কথায় সাড়া দেয় না। আরজাকে চুপ দেখে রিমন অবাক হলো, আবারও প্রশ্ন করে, কি হলো সোনা, চুপ কেন? আরজা তখনও চুপ করে আছে। তখন রিমন ফোন কেটে ভিডিও কল দেয়। ভিডিও কল থেকে আরজা কল রিসিভ করতেই রিমন আরজার মুখ দেখে অবাক হয়। আরজার মুখটা থমথমে হয়ে আছে। আরজার মুখটা এমন দেখে রিমন চিন্তিত হয়ে বলে, ওই সোনা, তোমার কি হলো? তোমাকে দেখে এমন লাগছে কেন? শোনো, আমার ভয় করছে। কিসের ভয় সোনা? আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে। ভয়টা তো ওখানেই। বুঝতে পারছি, তবে তোমাকে চিন্তা করতে হবে না। আমি একবার আমার ভালোবাসা হারিয়েছি, আর হারাতে চাই না।
এবারে প্রফেসর শেখদারকে আমি ক্ষমা করব না। ও যদি এবারে তোমাকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে তবে তার ফল ভালো হবে না। এবারে আমার এক নতুন রূপ দেখবে ওই প্রফেসর শেখদার। আরজা রিমনের এমন রাগের চেহারা দেখে অবাক হয়। সে মনে মনে ভাবতে থাকে, ওই প্রফেসর আমার আব্বু, ওই মানুষটা আমার ভালোবাসা। আমি কি করব? যতই আব্বু খারাপ হোক, উনিই তো আমার আব্বু। আমি আব্বুর বিরুদ্ধে কিভাবে যাব? আচ্ছা, আব্বু কি পারে না আমাদের ভালোবাসাটা মেনে নিতে? আব্বু কেন পারে না ভালোবাসা মেনে নিতে? আরজাকে আনমনা দেখে রিমন বলে, জান কি ভাবছ? কিছু না জান, জান ঘুম পাচ্ছে। ওকে ঘুমাও জান, কাল অফিস দেখা হচ্ছে। ওকে জান, গুড নাইট। গুড নাইট সোনা। ওইদিকে একটা অন্ধকার ঘরে বসে আছে একটা লোক। তার পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন। লোকটা তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে বলে, আসিফ, ইয়েস বস। খবর পেয়েছিস? না বস, খোঁজ চালাচ্ছি। কি খোঁজ চালাচ্ছিস? হ্যাঁ, আর কত? আই ওয়ান্ট রেজাল্ট আসিফ। ইয়েস বস, আমি লোক লাগাচ্ছি, এবারে আর ভুল হবে না। আমি খোঁজ নিয়ে আসব। জলদি কর। ওকে বস। আসিফ অন্ধকার রুম ছেড়ে বেরিয়ে যায়। লোকটা সেখানে বসেই একা একা বলতে থাকে, কত লুকে থাকবে আর? আমার কাছে তোমাদের ফিরতে হবে। তোমাদের আমার কাছে নিয়ে আসবো খুব জলদি। আসিফ রাস্তায় আসতে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে মেয়েটা আসিফের দিকে না তাকিয়ে চিৎকার করে ওঠে। এই, আপনি চোখে দেখেন না? মেয়ের কথা শুনে আসিফ মেয়েটার দিকে তাকায়। মেয়েটাও এবার আসিফের দিকে তাকায়। মেয়েটাকে দেখে আসিফ বলে, আর লিসা তুই এখানে? আসিফ ভাইয়া, তুমি? লিসাকে সামনে দেখে রেগে বলে ওঠে। তুই এখানে কি করছিস? কোথায় যেতে চাইছিলি? লিসা এবার ভয়ে ভয়ে বলে, না না না, মানে ভাইয়া। চুপ, তুই এখানে কেন? কোথায় যাচ্ছিস? কোথাও না ভাইয়া। বল। এবার আসিফের বকা খেয়ে লিসা ভয়ে ভয়ে বলে, আসিফ ভাইয়া, তুমি কি করতে চাইছো? আসিফের প্রশ্নের মাঝে লিসার প্রশ্ন শুনে অবাক হয়ে আসিফ লিসাকে বলে, কি করতে চাইছি মানে? মানে এই যে তুমি ভালোবাসার মানুষগুলোকে আলাদা করো, এটা কি ঠিক? একদিন এমন দিন আসবে যে আপনি নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবেন। লিসার কথা শুনে এবার আসিফ হো হো করে হেসে উঠে বলে, কি বললি তুই? ভালোবাসার মানুষ? হাসালি তুই। আমার এই গ্যাংস্টার জীবনে আমি অনেক কিছু হারিয়েছি। আর ভালোবাসার মানুষ কেউ সত্যিকারের ভালোবাসে না, সবাই নিজের স্বার্থটাই বোঝে, ধোঁকা দিতে জানে। আমিও কাউকে পাগলের মতো ভালোবেসেছিলাম, সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেল। তাই আমি কখনো ওই ভালোবাসা বিশ্বাস করি না, তাই আমি কাউকে এক হতে দিব না। আপনি ভুল করছেন ভাইয়া। একজনের জন্য সবাইকে শাস্তি দেওয়া ঠিক না। কেউ কেউ আছে যারা শুধুই নিঃস্বার্থ ভালোবাসে। সব মিথ্যা, ভালোবাসাও মিথ্যা। তুই এখন বাসায় যা, বস না দেখলে মেরে ফেলবে তোকে। লিসা আসিফের কথা শুনে আর কিছু না বলে চলে যায়। আসিফ লিসার যাওয়ার পানে তাকিয়ে ভাবতে থাকে, মেয়েটা কোথায় যেতে চেয়েছিল? এইখানে কি করছিল? আর আমাকে দেখিয়ে ভয় বা পেল কেন? আচ্ছা, কোনোভাবে ওর সঙ্গে ম্যামদের যোগাযোগ নেই তো? না, মেয়েটাকে ফলো করতে হবে। কথাগুলো ভেবেই আসিফ নিজের কাজে চলে যায়। লিসা আসিফের ভয়ে আর কিছু না ভেবে বাসায় আসে। বাসায় আসতে তার বসের সঙ্গে দেখা হয়। লিসাকে বাইরে থেকে আসতে দেখে বলে, লিসা, বাইরে থেকে আসছিস? কোথায় ছিলি তুই? লিসা সামনে তার বসকে দেখে ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে, বস, আমি মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে গিয়েছিলি ভালো কথা, তোতলাচ্ছিস কেন? না মানে স্যার। আর মানে মানে করতে হবে না। মার্কেটে গেলি বাজার কই? বাজার। বাজার আমার হাতে। লিসার কথা শেষ হতে না দিয়েই পেছন থেকে আসিফ কথাটা বলে ওঠে। আসিফের কথা শুনে লোকটা কিছু না বলেই চলে যায়। লিসা আসিফের সামনে গিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ বলতে হবে না, নিজের কাজে যা। আর হ্যাঁ, একবার বসের থেকে বাঁচিয়েছি বলে এটা ভাবিস না সবসময় তোকে বাঁচাবো। ওকে ভাইয়া। লিসা আর কিছু না বলেই নিজের কাজে চলে যায়। ওইদিকে আরজা ঘুমিয়ে আছে।
তার মা গিয়ে তাকে ঘুম থেকে উঠতে বলে। আরু মা ওঠ, 10টা বাজলো, তোর অফিস নাই আজ? আরজা তার মায়ের কথা শুনে তার মাকে বলে, আম্মু এত দেরি করলে কেন? কয়টা বাজে? আমি কখন থেকে তোকে ডাকছি সেটা তোর হুঁশ আছে? আম্মু জলদি নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে জলদি আয়। আরজা রেডি হয়ে নিচে এসে নাস্তা করে বেরিয়ে পড়ে। একটু পর রিমন কল করে। রিমনের কল দেখে আরজা কল রিসিভ করেই বলে, জান বলো। তুমি কোথায় শোনা? এই তো রাস্তায়, একটু ওয়েট করো জান। ওকে, জলদি আসো। কল রেখে গাড়ি স্টার্ট করবে এমন সময় গাড়ির কাছে কারো শ্যাডো দেখে আরজা বাইরে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে, মুখে তার ওড়না দিয়ে মুখ ঢাকা। আরজা মেয়েটাকে প্রশ্ন করে, তুই এখানে? আপনি একটা সমস্যা হয়েছে। আবার কি হলো? আপনার আব্বু আপনাকে খুঁজতে লোক লাগিয়েছে। ওই লোকটা যা পারে করুক, আর ওই খারাপ লোককে আমি ও আম্মু ভয় পাই না। এখন আমাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে পেয়ে গেছি। তাই আপনি কাকে পেয়েছো আপনি? আরজার কথা শুনে মেয়েটা খুশি হয়ে আরজাকে বলে। আরজা মেয়েটার কথা শুনে বলে, তোর দুলাভাই। সত্যি বলছো আপনি? আমার দুলাভাই আছে? আপনি দুলাভাইয়ের নাম কি? দুলাভাই কেমন? ওর নাম রিমন, ও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আচ্ছা তুই গাড়িতে আয়, কেউ দেখলে সমস্যা হবে, আমি তোকে সব বলছি। ওকে আপনি। বলেই মেয়েটা গাড়িতে উঠে বসে। মেয়েটা কৌতূহল লুকাতে না পেরে বলে, আপনি ভাইয়া কি করে? তুই জানিস রিমনকে? কে আপনি? তুই জানিস মাহি আপু যাকে ভালোবাসতো তার নাম? না তো, বড় আপুই তো কখনো বলেনি। হইটাই তো, আপু কখনো বলেনি তার ভালোবাসার নাম কি। যদি বলতো তাহলে হয়তো এমন কিছু হতো না। কি হতো না? কি হয়েছে আপনি বলো। রিমন হচ্ছে আপুরই ভালোবাসার মানুষ। কি? রিমন ভাইয়া আপুয়ের ভালোবাসার মানুষ? তাহলে আপনার সঙ্গে কি করে পরিচয় হলো? আর ভাইয়া আপুকে ভুলে আপনাকে কি করে ভালোবাসলো? সব বলবো, তাই তো গাড়িতে উঠতে বললাম। ওকে আপনি বলো। আরজা মেয়েটাকে সব বলল, কিভাবে রিমনের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে ফ্রেন্ড, তারপর বিচ্ছেদ, পরে আবারও এক হওয়া। সব শুনে মেয়েটি বলে, আপনি ভাইয়া তো তাহলে অনেক কষ্ট পেয়েছিল। তবে এখনও আমাকে অনেক ভালোবাসে। আমিও আমার ভালোবাসা দিয়ে ওর কষ্ট কমাতে চাই। সামনের মাসে আমাদের বিয়ে ঠিক হয়েছে। কি বলছো? সত্যি? আমি খুব খুশি আপনি। তুই কিন্তু সবাইকে লুকিয়ে বিয়েতে আসবি। তুই না আসলে কে আমাকে সাজিয়ে দিবে? আসবো আপনি। আপনি এবার আমাকে নামিয়ে দেন, আমি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব। ওকে যা, আর হ্যাঁ সাবধানে থাকবি। জি আপনি। আপনিও খালা আম্মা সাবধানে থাকবেন। হ্যাঁ। বলেই আরজা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার আগে মেয়েটাকে ডেকে বলে, লিসা শোন। আপনি কিছু বলবেন? এই ফোনটা তোর কাছে রাখ, যখন দেখা করার হবে যা কিছু বলতে ইচ্ছে করবে আমাকে কল করবি। আমার নাম্বার ওখানে সেভ করে দিয়েছি, আর নিজের খেয়াল রাখিস। ঠিক আছে আপনি। বলেই মেয়েটা দৌড়ে রাস্তার অন্যদিকে চলে যায়। আরজাও অফিসের দিকে যায়। আরজার 10 মিনিট লেট হয়। অফিসে ঢুকতেই বস ডেকে পাঠায়। আরজা রিমনকে এক পলক দেখে বসের কেবিনের দিকে যায়। কেবিনের দরজায় দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আরজা ভেতরে ঢুকতেই বস চিৎকার করে বলে, আর্য, অফিস টাইম কখন? 10টা স্যার। এখন? বসকে কথা শেষ করতে না দিয়েই বলে ওঠে, সরি স্যার, আসলে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সরি স্যার, আর এমন হবে না। কখনো লেট করো না বলে আজ ছেড়ে দিলাম, এরপরে যদি এমন কিছু হয় তাহলে ছাড়বো না। আরজা তার বসের কথা শুনে মাথা নামিয়ে আস্তে করে বলে, ওকে স্যার, আর হবে না। এখন ডেস্কে যাই। যাও। আরজা আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় নিজের কেবিনের দিকে। এমন সময় পেছন থেকে রিমন আরজার পেছনে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ফিসফিসিয়ে বলে, তোমার খবর আছে জান? রিমনের এমন কাজে ভয় পায় আরজা। পেছনে ঘুরে দেখে রিমন। আরজা রিমনকে দেখে বলে, তুমি? জি আমি। আজ এত লেট করলে কেন? তুমি তো কখন বললে আসছো, তো লেট হলো কেন? সরি জান, আসলে আমার একটা বোনের সঙ্গে রাস্তায় দেখা হয়।
ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম। এখন কাজ করো, অফিসে এসে ওয়েট করবে। ওকে। রিমন নিজের ডেস্কে গেল। আরজাও কাজে মন দেয়। ওইদিকে আসিফ গিয়ে তার বসের কাছে যায়। বস আসিফকে দেখে প্রশ্ন করে। আসিফ, খবর কি? আসিফ তার বসের প্রশ্ন শুনে তার সামনে মাথা নত করে বলে, বস, খবর একটা পেয়েছি। কি পেয়েছিস? বস, শুনলাম সামনের মাসে আপনার মেয়ের বিয়ে। কি? আসিফের বস এক প্রকার চিৎকার করেই বলে। আসিফ ভয়ে ভয়ে বলে, ইয়েস বস, আমি সেটাই শুনলাম। ওকে, বিয়ের ডেট ফিক্স হয়েছে? না বস, এখনও ওটা জানতে পারিনি। বিয়ের ডেট ফিক্স হয়েছে কিনা দেখ। ওকে বস, দেখছি। লিসা আসিফ ও তার বসের কথা শুনে ফেলে। লিসা সেখান থেকে ভয়ে আসতে গেলে হলে থাকা ফুলের টবে হাত লেগে পড়ে যেতে গেলে আস্তে করে ধরে নেয়। সেই সময় আসিফ লিসাকে দেখতে পায়। বসের সামনে কিছু না বলে বস চলে যেতেই লিসার কাছে এসে দাঁড়ায় আসিফ। আসিফকে সামনে দেখে লিসা ভয় পায়। লিসা ভয়ে ভয়ে বলে, আসিফ ভাইয়া, আপনি এখানে? আসিফ লিসাকে কিছু বলার সুযোগ না দিয়ে লিসার হাত চেপে ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে। লিসা ফ্লোরে পড়ায় আঘাত পায়, ডান হাতেও আঘাত পায়। বাম হাত দিয়ে ডান হাতের আঘাতে চাপ দিয়ে আসিফের দিকে আস্তে করে মাথা তুলে বলে, আসিফ ভাইয়া। চুপ, একটা কথাও বলবি না। বল, বড় ম্যাম আর্য ম্যাম কোথায়? মিথ্যা বলার চেষ্টা করবে না। আমি জানি তুই ওনাদের সঙ্গে যোগাযোগ করিস। আপনি কি করে? আমি তোকে ফলো করেছিলাম, সব দেখেছি। লাস্টে তোদের খুঁজে পাইনি। এখন বল। ভাইয়া এমন করবে না। আপনি ভালোবাসা কিভাবে দূর করার চেষ্টা করেন না ভাইয়া। তোর লেকচার আমি শুনতে চাই না, যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। তুই যদি সত্যি না বলিস তবে আমি বসকে তোর সত্যি বলে দেব, তখন বসই তোর ব্যবস্থা করবে। কথাটা বলেছে এমন সময় একটা ছেলে আসিফ ও লিসার কথা শুনে বসের কাছে গিয়ে বলে, বাবা বস, হ্যাঁ একটা খবর আছে। ছেলেটাকে হাঁপাতে হাঁপাতে কথাটা বলতে দেখে বস বলে, কি খবর বল। বস, আসিফ লিসাকে বাঁচাতে চেয়েছে। ছেলেটার মুখে এমন কথা শুনে বস অবাক হয়। ঠিক করে কিছু বুঝতে না পেরে আবারও ছেলেটাকে প্রশ্ন করে বলে, কি বলতে চাস ঠিক করে বল। বস, লিসা জানে বড় ম্যাম ও আপামনি কোথায় আছে, আর আসিফ সব জেনেও আপনাকে কিছু বলেনি। কি বললি? আসিফ জানতো লিসা জানে আমার বউ ও মেয়ে কোথায়? হ্যাঁ বস। ওকে, আসিফ ও লিসাকে নিয়ে আয় এখানে। ওকে বস, রাখছি। বলেই ছেলেটা বেরিয়ে আসিফের রুমের কাছে গিয়ে আসিফকে ডেকে বলে। আসিফ। আচানক ছেলেটার গলার আওয়াজ শুনে আসিফ চুপ করে যায়। লিসা ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। ছেলেটাকে দেখেই আসিফ বলে ওঠে, পুলক, তুই এখানে কিছু বলবি? পুলক আসিফের কথায় বললেই বস, তোকেও লিসাকে ডাকছে। পুলকের কথায় একটু চমকে গিয়ে বলে, আমাকেও লিসাকে? কিন্তু কেন? সেটা বসের কাছে গেলেই জানতে পারবি। ওকে, তুই যা, আমি লিসাকে নিয়ে আসছি। পুলক চলে যায়। আসিফ লিসা একে অপরকে দেখছে। একটু ওয়েট করে আসিফ লিসাকে বলে, চল দেখি কি হয়। বসের সঙ্গে তর্ক করবি না। আমি জানি না কেন ডাকছে এখন। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি আপনার বসকে নিয়ে খুশি করুন। বলে আসিফের রুম থেকে বেরিয়ে সোজা বসের রুমের দিকে যায়। আসিফও পিছে পিছে যায়। এদিকে আরজা কাজ শেষ করে লাঞ্চের জন্য উঠছে। এমন সময় দেখে লিসার মেসেজ। আরজা ফোন চেক করে দেখে তাতে লেখা, আপনি সাবধানে থাকবেন। আসিফ ভাইয়া জানতে পেরেছে আমার আপনাদের সঙ্গে যোগাযোগ আছে, তাই বস মানে আপনার বাবা আমাকে ডেকে পাঠিয়েছে। মনে হয় বস সব জানতে পেরেছে। বস কিছু করার আগে আপনি ম্যাডামকে নিয়ে দূরে সরে যান, না হলে আবারও আপনি দুলাভাইকে হারিয়ে ফেলবেন। মেসেজটা পড়ে আরজা অবাক হয়, সাথে ভয় পায়। রিমনকে হারানোর ভয়। নিজের ডেস্কে বসে রিমন সব পর্যবেক্ষণ করছে, সেটা খেয়াল করেনি আরজা। আরজার মন খারাপ দেখে রিমন আরজার ডেস্কের কাছে এগিয়ে গিয়ে বলে, আসবো জান। আচানক রিমনের আওয়াজ শুনে আরজা পেছন ফিরে তাকায় আর বলে, তুমি এখানে কিছু বলবে? রিমন আরজার প্রশ্নের জবাব না দিয়েই বলে, কিছু হয়েছে? তোমাকে টেন্স দেখছে। জান,
আমার আব্বু তোমাকে আমার হতে দিবে না হয়তো। আব্বু আমাদের মা মেয়েকে পাগলের মতো খুঁজছে, যে কোনো সময় পেয়ে যাবে। যদি একবার আমাকে পায়, কি যে করবে বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি আগের বার বুঝে ওঠার আগেই তোমার আব্বু আমার উপর হামলা করেছিল। এবারে তেমন কিছু হবে না, আমি সব ঠিক করব। আমি তোমাকে বিশ্বাস করি জান, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি হয়েছে আমাকে বলো শোনা। আরজা রিমনকে সব বলল। সব শুনে রিমন বলল, ঠিক আছে, আমি একটা কথা বলবো, রাখবে? কি কথা জান? তোমাদের প্রবলেম না থাকলে আমাদের বাসায় চলো। কি বলছো তুমি? আম্মু মানবে না। জান, আমার কাছে তোমার সেফটিটা জরুরি, তাই কোনো কথা নাই। তুমিও তোমার আম্মু আমাদের বাসে উঠবে। রিমনের রাগী লুক দেখে আরজা একটু ভয় পায়। মিনমিন করে বলার চেষ্টা করে, মানে? আর মারাটানে করতে হবে না, যেটা বললাম সেটাই করবে। একটু ওয়েট, আমি আসছি। কোথায় যাবে? বসের কাছে। ছুটি নিয়ে তোমার আম্মুর কাছে গিয়ে সব ভরে নিয়ে যাব। আরজা রিমনের কথা শুনে আমতা আমতা করে বলে, না গেলে হয় না? না, হয় না, বসো, আমি আসছি। রিমন বসের কেবিনে যায়। এদিকে লিসা ও আসিফ কেবিনে যেতেই তাদের বস বলে, লিসা, তুই আমার সঙ্গে থেকে আমাকেই ধোকা দেওয়ার চেষ্টা করছিস? তোর সাহস তো কম না? আমার খাবি, আমার পড়বি, আর আমাকেই ধোকা দিবি? লিসা তার বসের কথা শুনে ভয়ে কাঁপতে থাকে। আসিফ মাথা নিচু করে বলে, বস, আমি ওকে এটাই জিজ্ঞেস। অনেক হয়েছে, তুই একটা কথা বলবি না, চুপ থাকবি। পুলক, লিসার থেকে জানো ওর ম্যাম ও ম্যামের মেয়ে কোথায়, কিভাবে কি করবে সেটা আমি জানতে চাই না। তবে হ্যাঁ, আই ওয়ান্ট রেজাল্ট। ওকে বস, আপনি আমাকে 10 মিনিট সময় দিন, আমি লিসার থেকে খবর নিয়ে জানাচ্ছি। পুলক কথাটা বলেই কোমর থেকে বেল্ট খুলে হাতে নাড়াতে নাড়াতে লিসাকে প্রশ্ন করে। লিসা কিছুই বলে না, চুপ করে থাকে। পুলক রাগ করে, তবুও লিসা মুখ খোলে না দেখে পুলক লিসার শরীরে বেল্টের আঘাত করে। আসিফ সেখানে দাঁড়িয়ে আছে। লিসা করুণ চোখে আসিফের দিকে তাকায়। আসিফ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। পুলক একের পর এক আঘাত করতেই আছে। লিসা শেষ পর্যায়ে আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তবুও লিসা মুখ খোলে না। আসিফ লিসাকে দেখে অবাক হয় আর মনে মনে ভাবে, মেয়েটা কি হ্যাঁ এত আঘাত সহ্য করলো, তবুও ম্যাম ও ম্যামের মেয়ের খবর দিল না? এটাই কি সত্যিকারের ভালোবাসা, যার জন্য নিজের জীবন দিতেও ভাবছে না মেয়েটা? আসিফের ভাবনার মাঝে তার বস পুলককে বলে, পুলক, মেয়েটাকে পাশের মোড়ে ফেলে আয়। এই মেয়েটাকে দিয়ে আমার কোনো লাভ নাই। ও বলবে না সালমা ও আরজাক কোথায়। তুই ওকে দিয়ে আমার কোনো কাজ নাই। পুলক তার বসের কথা শুনে বলে, ওকে বস, আমি তাই করছি। তো পুলক লিসার অজ্ঞান শরীরটা নিয়ে চলে যায়। আসিফ ঠায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তার বস বলে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা সালমা ও আরজার খবর নিয়ে আয়। আসিফ কিছু না বলে একবার চোখ তুলে তার বসকে দেখে বলে, বস, আমি এখন যাই, আমি খবর নিয়ে আসব। ওকে যা এখন এখান থেকে। আসিফ কিছু না বলে চলে যায়। ওইদিকে রিমন বসের সঙ্গে কথা বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কিছু বলবে রিমন? ইয়েস স্যার। বলো। স্যার, আমার ছুটি লাগবে। রিমনের এমন কথা শুনে বস অবাক হয়। হঠাৎ ছুটি চাইছো? আর কদিন ছুটি? কদিন নয় স্যার, এখন ছুটি চাইছে। বসকে কথা শেষ করতে না দিয়ে রিমন বলে ওঠে। রিমনের কথা শুনে বস অবাক হয়। রিমন বলে, স্যার, আমারও আর্জার ছুটি চাই। একসঙ্গে দুজন, কিন্তু কেন? রিমন তার বসকে ছোট্ট করে খুলে বলে যতটা বলা সম্ভব। বস শুনে দুজনকে ছুটি দেয়। আরজা গাড়িতে উঠে লিসাকে কল দেয়। লিসার ফোন বন্ধ। আরজা বারবার কল দিতেই থাকে। লিসাকে কলে না পেয়ে খুব টেনশন হয়। রিমন বাসায় এসে আরজার মাকে সব বলে। সব শুনে আরজার মা বলে, তাহলে এখন কি করব বাবা? তুমি জানো না বাবা, উনি খুব খারাপ একটা মানুষ। ওনাকে যে চেনে সে ভালো করেই জানে। জানি আন্টি, তাই আমি চাই আপনারা আমাদের বাসায় থাকবেন। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, চলুন আমার সঙ্গে। 1 মাস পর আজ রিমন ও আরজার বিয়ে ধুমধাম করে আয়োজন চলছে। এমন সময় পার্লারের লোক আসে, আরজাকে সাজাচ্ছে। এমন সময় সেখানে একটা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটাকে দেখে আরজা বলে, লিসা তুই
তোর এত দেরি কেন? কোথায় ছিল এতক্ষণ? আপনি, তোমার ভাই তো আসতে দেরি করলো। কোথায় ওই অপদার্থটা? কোথায় আর, রিমন ভাইয়ের সঙ্গে আছে। ওর সঙ্গে কি করছে? তোমার ভাই পুলিশ স্টেশনে গিয়েছিল, একটু আগেই এলো। এটা নিশ্চয়ই তোর ভাইয়ার আইডিয়া। হুম। জানতাম। ও কি করেছে? সব ডেকোরেশন দেখছে। আচ্ছা, আমি আসছি একটু, আপনি। ওকে যা। আরজা বলার সঙ্গে সঙ্গে লিসা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। হঠাৎ কেউ একজন লিসার হাত ধরে একটা অন্ধকার ঘরে টেনে নিয়ে যায়। আচানক এমন কিছু হয়, লিসা ভয় পেয়ে চিৎকার করে। লিসার চিৎকার শুনে সেই ব্যক্তি লিসার মুখের হাত দিয়ে মুখ বন্ধ করে দেয়, আর লিসার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, কোথায় ছিলে জান? তুমি জানো কখন থেকে তোমাকে দেখিনি, কত মিস করেছি তোমাকে, সেটা কি তুমি জানো? জানি তো, আমি তো আপনার কাছেই ছিলাম। তুমি কোথায় ছিলে? আমি তো ভাইয়ের কাছে ছিলাম, তবে তোমাকেই খুঁজছিলাম, কিন্তু তোমাকে পাইনি, তাই খুব মিস করছিলাম। লিসা ব্যক্তিটার কথা শুনে গালে ছোট্ট করে একটা কিস দিয়ে ব্যক্তিটাকে বলে, এত প্রেম কোথায় ছিল শুনি? জানি না জান, তবে সেদিন তোমার জন্য আমি বেঁচে গিয়েছিলাম। তারপর একটু একটু করে তোমাকে ভালোবাসতে শিখলাম। তোমার জন্যই তো ভালোবাসতে শিখেছে। এখন কেন জানি না, তোমাকে এক মুহূর্ত না দেখলে নিজেকে পাগল পাগল লাগে। তুমি আমাকে এতটা পাগল করেছো কেন? সেদিন যদি তুমি না আসতে তাহলে আমার কি হতো জান? আমি তো তোমার বিপদে তোমার পাশে থাকতে পারিনি। তুমি কেন আমার পাশে ছিলে? জানি না। হ্যাঁ, তুমি সেদিন আমার পাশে ছিলে না মানছি, কিন্তু আমি তো সবসময় তোমাদের খেয়ালই রাখতাম। আর আমি একটা মানুষ, তাই কারোর বিপদ দেখে মুখ ফিরিয়ে রাখতে পারি না। সেটাই তো জান, তুমি আমার বিপদ দেখে নিজেকে লুকিয়ে রাখতে পারোনি। আর আমি কি করেছিলাম তোমার সাথে? আমি সেদিন তোমাকে বাঁচাতে পারিনি ওই জানোয়ারটার হাত থেকে। আসিফ লিসাকে আরও কিছু বলতে যাবে, এমন সময় রিমন ছেলেটাকে ডেকে ওঠে। তখন লিসা তাকে বলে, ভাইয়া ডাকছে, যাও, এখন পরে কথা বলবে। ওকে, যাচ্ছি। বলে লিসার কপালে কিস দিয়ে চলে যায়। লিসা ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে হাসে। রিমন বর্ষে বসে আছে। ওইদিকে লিসা ও আর বন্ধু বান্ধবরা আরজাকে সাজিয়ে নিয়ে আসে, কাজী বিয়ে পড়িয়ে দেবে। এমন সময় কয়েকজন গুন্ডা ও আরজার বাবা আসে। তাদের দিকে আরজা ও তার মা ভয় পায়। আরজাকে ভয় পেতে দেখে রিমন বলে, ভয় পেও না, আমি আছি না। বলে শক্ত করে জড়িয়ে ধরে আরজাকে। সেই সময় আরজার আব্বু এসে দাঁড়ায়। আরজা ও তার মাকে লোকটা বলে, কি ভেবেছিলি তুই? মেয়েকে নিয়ে পালিয়ে যাবি আর আমি তোদের খুঁজে পাবো না? আপনি কেন এমন করছেন? মেয়েগুলোকে কেন এমন শাস্তি দিচ্ছ? কেন বারবার তাদের ভালোবাসার মানুষগুলোকে কষ্ট দিচ্ছ? আমি ওদের কখনো এক হতে দেব না। বলেই পুলককে ঈশার সঙ্গে রিমনকে আঘাত করে। বলে পুলককে ইশারায় করে রিমনকে আঘাত করতে। ইশারা পেয়ে পুলক রিমনকে আঘাত করতে যাবে, এমন সময় সেই ব্যক্তি এসে পুলককে আটকায়। পুলকও তার বস ছেলেটাকে দেখে অবাক হয়ে বলে, তুই এখানে? হ্যাঁ, আমি। কি ভেবেছিলে আমাকে তুই মেরে ফেলেছিস? আমাকে মারা এত সহজ না। আসিফ, তুই এখানে? সেদিন না তোকে মেরেছিল পুলিশ? হ্যাঁ, মেরেছিল, কিন্তু আমাকে সেদিন লিসা বাঁচিয়েছিল, যাকে কিনা একদিন আমি তোদের শিকার হতে দেখেও বাঁচাতে পারিনি, কিন্তু ও আমাকে বাঁচিয়েছিল সেদিন। তাই যেদিন থেকে ও আমাকে বাঁচায় সেদিন থেকে একটু একটু করে আমার মনেও জায়গা করে নেয়। আসিফের কথা শুনে আরজার আব্বু আরও রেগে যায়। তখন তার লোকদের হুকুম করে সবাইকে মারার জন্য। তখন আসিফ ও রিমন সবার সঙ্গে যুদ্ধ করে। আসিফ রিমনকে সব দিক দিয়ে প্রোটেক্ট করে। পুলিশ এসে আরজার বাবা ও পুলকদের নিয়ে যায়। অনেক বিপদের পর আরজা ও রিমনের বিয়ে হয়। সবাই জেদ করলো বাসর জাগবে, কেউ বাধা দেয় না। আরজা লিসাকে বলে, লিসা, হ্যাঁ আপনি? একটা কথা বলবি? কি কথা আপনি? তোর আর আসিফের ব্যাপারটা বলবি? একটা সময় ছিল যখন আসিফ ওই লোকটাকে ছাড়া কিছুই বুঝতো না। সেই ছেলে কি করে তোর প্রেমে পড়লো, তাও 1 মাসের মধ্যে? আমিও ভাবনি আপনি ও আমাকে ভালোবাসবে। কি হয়েছিল বল আমাদের। তবে শোনো, আজ থেকে কয়েকদিন আগে আমি যখন তোমার জন্য খাবার নিয়ে অফিসে যাচ্ছিলাম, তখনই দেখি আসিফ ফাঁকা রাস্তায় দৌড়াচ্ছে। গোটা শরীরে গুলি। অদূরে পুলককে দেখতে পাই।
আমি পুলককে দেখে দাঁড়িয়ে যাই। ওরা যাওয়ার পর আমি আসিফের কাছে গিয়ে দেখি ওর জ্ঞান নেই। আমি ভয় পেয়ে যাই, কি করব বুঝতে পারি না। তার রাস্তার কয়েকজন আমাকে সাহায্য করে। পরে আসিফ জ্ঞান ফিরে পেয়ে নার্সের থেকে আমার কথা জানতে পারে। আমি জানতাম না ওর জ্ঞান ফিরে এসেছে। আমি নার্সের সঙ্গে কথা বলার পর জানতে পারি ওর জ্ঞান ফিরেছে। আমি ওকে সুস্থ দেখে চলে আসতে গেলে আসিফ বলে ওঠে, দাঁড়াও লিসা। আসিফের গলার আওয়াজ শুনে লিসা ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়ে। লিসা ভয় জড়ানো কণ্ঠে বলে, ভাইয়া। ভয় পাচ্ছ কেন? সামনে এসো। আমি সব শুনেছি, নার্স সব বলেছেন। তুমি আমাকে এখানে নিয়ে এসেছ এবং সুস্থ করে তুলেছ, তার জন্য থ্যাঙ্কস। আজ তুমি না থাকলে আমি হয়তো আর কখনোই। কি বলছেন? এসব কথা বলবেন না ভাইয়া। সেদিন তো আমি তোর পাশে থাকিনি, তাহলে তুই কেন আমাকে বাঁচালি লিসা? ওটা আপনি বুঝবেন না ভাইয়া। আমি বুঝি লিসা, আপনি। আমি জানি লিসা তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি কখনোই তোকে বোঝার চেষ্টা করিনি, এমনকি তোর ভালোবাসাকে বিশ্বাস করিনি। ভেবেছিলাম তুই ওর সবার মতো ধোঁকা দিবি। এই ভয়ে কখনো আমি তোর কাছে যেতে চাইনি এবং তোর ফিলিংস বোঝার চেষ্টা করিনি। কিন্তু এখন বুঝেছি লিসা, পারবি না আমাকে একটা সুযোগ দিতে? আপনি। চুপ। আর আপনি বলতে হবে না। আমার তোকে চাই লিসা, আমার জীবনটাকে শুধরাতে। বল তুই আমার হবি? আপনি সত্যি বলছেন? সত্যি। আই লাভ ইউ লিসা। আই লাভ ইউ টু। একটা কথা বলবে? কি কথা? ওরা আপনাকে মারতে চাইলো কেন? আপনি তো ওদের ডান হাত। সেই ডান হাত যদি ধোকা দেয়, তবে কে সেই ডান হাত নিজের করে রাখবে? মানে এটাই, সেদিন যখন তোমাকে ওরা আধমরা করে রাস্তায় ফেলে আসে, আমি তোমাকে বাঁচাতে তোমার ফোন থেকে আরজা ম্যামকে একটা মেসেজ দিয়েছিলাম। সেটা ওরা সেদিন জানতে পারে। ওরা বুঝে যায় আমি ওদের জন্য বিপজ্জনক, তাই আমাকে সরিয়ে ফেলতে চায়। ভাগ্যক্রমে তোমার জন্য আমি বেঁচে গেলাম। বুঝলাম। এর মানে সেদিন তোমার জন্য আপনি আমাকে বাঁচাতে পেরেছিল? হ্যাঁ জান। কথাটা শুনে লিসা শক খায়। লিসার মুখ হা হয়ে যায়। লিসাকে হা হয়ে থাকতে দেখে আসিফ বলে, ওইভাবে হা হয়ে আছো কেন? মুখে তো মশা ঢুকে যাবে। আসিফের মুখে এমন কথা শুনে লিসা ঝপ করে মুখ বন্ধ করে নেয়। আসিফ লিসাকে বলে, লিসা, আরজা ম্যাম আর বড় ম্যাম ঠিক আছে তো? হ্যাঁ, আপনি ঠিক আছে। বাকি কথা তো তোমরা জানো। ও সেদিন তোমাদের কাছে এসে নিজের করা ভুলের জন্য ক্ষমাও চেয়েছে। আজকের আসিফকে দেখলে কে বলবে এই আসিফ সেই আসিফ? আপনি। আচ্ছা, অনেক গল্প হলো, এবার তোমরা তোমাদের রুমে যাও। অনেক ধকল গেছে, একটু রেস্ট নাও। আসিফ, আপনিও ভাইয়াকে রুমে গিয়ে দিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। আসিফ আরজা ও রিমনকে তাদের রুমে নিয়ে যায়। রুমে রেখে চলে আসে। আরজা মুখ ঢেকে বসে আছে। রিমন তার কাছে গিয়ে বলে, জান, আজ আমাদের স্পেশাল রাত, তুমি খুশি তো? খুব খুশি জান, তোমাকে আজ আমি নিজের করে পেয়েছি। আমার ভালোবাসা আজ সত্যি হলো। আমি যেখানে কখনো কল্পনাই করিনি কখনো তোমাকে পাবো, সেখানে তুমি আমার জীবন সাথী হয়ে গেলে। হ্যাঁ, আমিও কখনো কল্পনা করি না আরজা যে মাইকে ভুলে আবারও কাউকে ভালোবাসবো, এতটা আপন করব। তবে তুমি আমার জীবন সাথী না হলে আমি বুঝতে পারতাম না যে আমার জন্য এতটা ভালোবাসা অপেক্ষা করছে। জান, তুমি থাকবে তো এইভাবেই আমার পাশে সারা জীবনের জন্য? থাকবো জান, আমি আমার পুরোটা জীবনে শুধু তোমাকেই চাই। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। এরপর রিমন আরজার শরীরে নিজের ভালোবাসার ছোঁয়া দিতে লাগে, আর আরজাও রিমনের ভালোবাসা ফিল করতে লাগে। রিমন আরজার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতে লাগে। তারপর ডুবে যায় অতল গভীর সাগরে। রিমন আরজার কান, গলা, গাল সব জায়গায় ভালোবাসার লাভ বাইট দিতে দিতে আরজাকে উত্তাপ করে তোলে। আরজাও রিমনের লাভ বাইট ফিল করে নিজেকে সম্পূর্ণরূপে নিজেকে বিলিয়ে দেয়। ফজরের সময় আরজা উঠে ফ্রেশ হতে যাবে বলে উঠতে গেলেই রিমন বলে, কোথায় যাও? গোসল করতে, একটু পর আজান হবে, নামাজ পড়তে হবে তো। দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। আমি একা। একা না, আমি নিয়ে যাচ্ছি। বলে রিমন আরজাকে কোলে তুলে নিয়ে শাওয়ারে যায়। রিমন আরজাকে নিয়ে শাওয়ার ছেড়ে দেয়। ঠান্ডা পানি শরীরে পড়তেই আরজা যন্ত্রণায় চিৎকার করে। আরজার চিৎকার শুনে রিমন বলে ওঠে, কি হলো?
কি হবে? আপনার লাভ বাইটের যন্ত্রণা? কেউ এভাবে লাভ বাইট দেয়? কিভাবে জ্বালা করছে? সরি জান, এতদিন পর তোমাকে পেয়ে নিজেকে আটকাতে পারিনি। সব বুঝেছি, সরো এখান থেকে। আমাকে গোসল করতে দাও। দুজনে গোসল সেরে বেরিয়ে এসে চুল শুকিয়ে নেয় হেয়ার ড্রায়ার দিয়ে। তারপর আজান হতেই দুজনে নামাজ পড়ে নেয়। রিমন নামাজ পড়ে আবারও শুয়ে পড়ে। এদিকে আরজা নিচে যায়। নিচে গিয়ে দেখে রিমনের মা ও তার মা রান্না করছে। আরজা এসে তাদের বলে, আম্মু, মা, তোমরা কি করছো? তুই উঠে গেছিস মা? জি মা। তুই এখন উঠেছিস কেন? আর একটু ঘুমাতে পারতিস। না মা, আমি আর ঘুমাতে পারবো না। তোমার ছেলের মতো আমি ঘুম কাতুরে না। রিমনের মা আরজার হাতে চা দিয়ে বলে, এটা রিমনকে দিয়ে আসো। ওকে মা। সকালে নাস্তার টেবিলে বসে রিমন নাস্তা করতে করতে বলে, আরজা, তুমি আর অফিস যাবে না। অফিসে যাবে কেন? আমি যখন আছি তখন এসবের দরকার নেই। কিন্তু কোনো কিন্তু নয়। তাদের ঝগড়া দেখে রিমনের মা বলে, তোরা আবার শুরু করলি? আমি কোথায়? তোমার ছেলে। না, তোমার বৌমা। আমি কি করলাম? তুমি কথা শুনছো না। তুমি। এভাবেই ওদের খুনসুটির মধ্যে বেঁচে থাকুক ওদের এই পবিত্র ভালোবাসা।